প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দীপ্ত টিভি টক শো মিনিস্টার স্মার্ট এসে নিবেদিত দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এই বিষয়ে। আমাদের সাথে 3 জন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন ডাক্তার তাসনুভা জাবিন, সংগঠক অল্টারনেটিভস, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরও আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকেও স্বাগত। লেডিস ফার্স্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল তা পূরণে কতটা এগোলো দেশ? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। খুব একটা আগায় নাই, এটা আমরা সবাই জানি, এটা খুবই দৃশ্যমান। না আগানোর কয়েকটা ভাবে বলা যায় কোন কোন জায়গায় আগায় নাই, কিন্তু যে না আগানোটা সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক সেটা আমার কাছে মনে হয় যে আমরা যে গণতান্ত্রিক রূপান্তরের জন্য, মানে স্বৈরশাসকের পতন তো হলো, সবাই মিলে তাকে নামালাম তো, কিন্তু যে কারণে সেই স্বৈরশাসন 17 বছর টিকে ছিল সেটা যাতে আর রিপিট না হয়, এবং সেটাই কিন্তু অনেক বড় প্রত্যাশা ছিল এতগুলো মানুষের জীবনের পরে। সো সেটা আমার কাছে মনে হয় যে আমরা সবচেয়ে বড় আঘাত বা না হওয়া বা প্রত্যাশা অনুযায়ী না হওয়াটা সেই জায়গায় সবচেয়ে বেশি, যে আমরা গণতান্ত্রিক রূপান্তর যে কয়েকটা খুব মিনিমাম, বেয়ার মিনিমাম আমরা যেগুলা বেসিক, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, 3টা নির্বাহী, বিচার এবং 3টা বিভাগকে যে আলাদা করা, এই 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 জিনিসগুলা আমরা স্টাবলিশ করতে পারি নাই। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত করা, যে আপনি এখনও যদি আমলাতন্ত্রের দিকে তাকান বা সামরিক বেসামরিক যেভাবে ব্যুরোক্রেসির দিকে যদি তাকান, এটা কিন্তু আমাদের এক ধরনের একটা বোঝা, এই যে এগুলো যে মানে যখন যে ক্ষমতায় থাকবে তাকে সার্ভ করা, সেটা জুডিশিয়ারির দিকে তাকান, পুলিশের দিকে তাকান, এবং আমাদের যে এতগুলো টাকা লুট হলো গত 2 দশকে, যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে, তো সেটা ফিরায় আনার কথা আমরা বলছি। আমরা নতুন বাজেট দিয়ে অনেক কিছু করার কথা বলছি, কিন্তু আমরা ওই পদগুলা পার্মানেন্টলি আমরা বন্ধ করি নাই। আমরা পুলিশ সংস্কার করতে পারি নাই। সংস্কার করা তো দূরের কথা, মানে যা যা ছিল সেগুলোও আমরা খুব বেয়ার অল্প কিছু যেটা ছিল সেটা আমরা করতে পারি নাই। স্বতন্ত্র একটা সুপ্রিম কোর্ট সচিবালয় হলো, সেটা হলো না, সেটা বাতিল হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা যেটা জুলাই সনদ, যেটার উপর গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি মানুষ আলোচনা করেছিল, কেউ বুঝুক বা না বুঝুক, যারা এটার জুলাইয়ের বা বাংলাদেশ নিয়ে যে সচেতন যে রাজনৈতিক এবং নাগরিক পক্ষ ছিল, তারা তো এটা নিয়ে আলোচনা করেছে, অজস্র সভা, সেমিনার, এটার পক্ষে মত দ্বিমত সব কিছু ছিল, বিশাল আলোচনা ছিল। কিন্তু এরপরে যেন একদম মানে তুড়িতে এটা নাই হয়ে গেল গণভোট হওয়ার পরে, 12ই ফেব্রুয়ারির পরে এটা যাতে একেবারেই মানে হাওয়ায় মিশায় গেল। হ্যাঁ, যদিও সরকার পক্ষের লোকজন অনেক আশার কথা বলে, অনেক কিছু বলে, সো এটা আমার কাছে মনে হয় যে একটা বড় মোটা দাগে একটা মানে আমাদের থাকার জায়গা বা হতাশার জায়গা। আপনার কাছে আবার আসবো। আমি আলাউদ্দিন মোহাম্মদ, আপনি এনসিপি নেতা, আপনারাই নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা জুলাই যোদ্ধা সাথে ছিলেন, কিন্তু এখন রাজনৈতিক দল গঠন করেছেন, বিরোধী দলে আছেন। এই যে হলো না, অনেক যেখানে আলোচনা করি সেখানেই এই হতাশাটা আছে, কেন বলে আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন এবং সহ-আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। কেন হলো না এই প্রশ্নের উত্তর আসলে এটা শুধু আমরা যে জায়গা থেকে দিচ্ছি, অনেক ক্ষেত্রেই আমাদের ব্যর্থতাটাই আমরা নিজেদের গায়ে নিয়ে নিচ্ছে, যে আসলে আমাদের যেই ভূমিকা পালন করা দরকার ছিল সঠিক সময়, সেটা আমরা পালন করতে ব্যর্থ হয়েছি। কিন্তু একই সাথে আরেকটা প্রশ্ন আমাদের মাঝে আসে যে তো আমাদেরকেই কেন এই ভূমিকাটা পালন করতে হবে? কারণ গণ অভ্যুত্থান তো বাংলাদেশের আপামর জনগণ এখানে অংশগ্রহণ করেছিল,
কিন্তু আপামর জনগণ অংশগ্রহণ করার পরে জনগণকে কেন নাই করে দেওয়া হলো? কোন প্রক্রিয়া জনগণ এই প্রক্রিয়া থেকে ছিটকে পড়লো? এবং আমরা যে জুলাই সনদ বলছি, আপনার যেই কনসেনসাস কমিশনের মাধ্যমে জুলাই সনদ আসলো, সেখানে কেবল কেন রাজনৈতিক দলগুলোকে নিয়েই এই আলোচনাটা অনুষ্ঠিত হলো? ইতিহাসের কাছে এই প্রশ্নটা থাকবে। এবং এনসিপির গঠনও কিন্তু অনেকটা সেই ধারাবাহিকতায়, যখন রাজনৈতিক দলগুলো সব কিছু ক্যাপচার করলো, তখন খুব তড়িঘড়ি করে আমাদেরকে একটি রাজনৈতিক দল গঠন করতে হলো, সেই প্রক্রিয়ার ভিতরে নিজেদেরকে যুক্ত করে প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভাষাটা সঠিক জায়গায় স্থাপনের জন্য। তো সেই প্রক্রিয়া আমাদেরকে প্রথমেই রাজনৈতিক দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাজনৈতিক দলগুলো কেন জনগণের এই যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল গণ অভ্যুত্থানে, সেইটার এজেন্সিটাকে কেন তারা আসলে স্বীকার করে নিল না? এখনও যখন কথা হয়, যখন সংস্কার আলাপ ওঠে, জুলাই সনদের আলাপ ওঠে, গণভোটের ম্যান্ডেটের মাধ্যমে যেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার কথা ছিল, বাধ্যবাধকতা ছিল, যখন তারা এটাকে সামহাও অস্বীকার করে, তখন তারা এটাকে এনসিপি এবং জামাতের এবং অন্তর্বর্তীকালীন সরকারের তখনকার সময়ের ষড়যন্ত্র হিসেবে একটা আখ্যা দেয়। এবং তারা মনে করে যে তাদের যেই কাঙ্ক্ষিত ক্ষমতা, যেটা 5 আগস্টের পরপরই তারা আশা করেছিল, সেই ক্ষমতাটাকে প্রলম্বিত করার প্রক্রিয়া হিসেবে এই সংস্কারের এই আপনার আলাপ আলোচনা এবং এই সময়ক্ষেপণ করা হয়েছে। আদতে কিন্তু তা সত্য নয়। সত্য হলো যে জনগণ এখানে গ্রাফিতিতে দেয়ালে দেয়ালে, তরুণ জনগণ বিশেষ করে, সংস্কারের বার্তা, সংস্কারের আকাঙ্ক্ষা লিখে দিয়েছে। এবং দায়টা আমাদের উপরে বর্তায় যে আমরা এই গণঅভ্যুত্থানের যেই জনগণ, গণঅভ্যুত্থানের যারা মাসল ছিল, সেই অংশটা তারা আসলে কিসের জন্য রাজপথে নেমে এসেছিল? পৃথিবীর খুব কম দেশেই হয় যে জনগণ এইভাবে লিখে প্রকাশ করে যায়। আমরা বারবার কিন্তু বাংলাদেশের জনগণকে দেখবেন যে এই জনগণ এখনও আপনার প্রশিক্ষিত না, জনগণ আপনার রাষ্ট্র বোঝে না। ইভেন আমরা যখন গণভোট বলছি, গণভোট বোঝে না, গণভোটের প্রশ্ন বোঝে না। কিন্তু জনগণ যে আপনার দেয়ালে দেয়ালে যেই আপনার ভাষা দিয়ে গিয়েছে, যে গণঅভ্যুত্থানে একটা ভাষার জন্ম দিয়ে গিয়েছে, আমরা কিন্তু সেই জায়গাটায় আমরা খুঁজে দেখি না যে জনগণ আসলে কোন জনগণ ছিল তারা। সেই জনগণরা কি এই দেশের জনগণ? তারা কি এখনো বিদ্যমান আছে? তারা কি হাজির নাজির আছে? আমরা কিন্তু সেই প্রশ্নটা করি না। সো আমাদের এই হতাশার সাথে এটা যুক্ত করতে হবে যে রাজনৈতিক দলগুলো কি সত্যিকার অর্থে জনগণের ভাষা পাঠ করতে সক্ষম হচ্ছে? আমার উত্তর হলো যে পুরনো রাজনৈতিক দলগুলো কালেকটিভলি জনগণের ভাষাটাকে ইগনোর করে যাচ্ছে। এবং রাজনৈতিক দল হিসেবে নতুন যে রাজনৈতিক দল আছে, নতুন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন অক্ষমতা, সীমাবদ্ধতা এবং যেহেতু রাজনীতি তার নতুন, এখানকার যেই আপনার সেট গেম আছে, সেই গেম বুঝতে বুঝতে তাদের এই সংস্কারের লগ্নটা পার হয়ে গিয়েছে অনেকটাই। এখন তাদেরকে আবার নতুন করে এটা রিইনসিস্ট করতে হচ্ছে। তো সেই জায়গায় আমি বলবো যে সংস্কার না হওয়ার দায় প্রথমত রাজনৈতিক দলের, দ্বিতীয়ত গণঅভ্যুত্থানকারী শক্তি যারা এখন নীরবে এই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তাদেরও এখানে অনেকটা আছে। কারণ তারা সঠিক সময়ে তারা সঠিক পদক্ষেপ অথবা সঠিক পক্ষকে তারা বেছে নেয় নাই, বরং তারা রাজনীতিবিদদের হাতে অথবা রাজনীতিবিদদের উপর ভরসা করে তাদের উপরেই আপনার পুরো ব্যবস্থাকে মেরামতের দায়ভার তুলে দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা বলবো ভবিষ্যতে এই অবস্থাকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আবার সে জনগণের এজেন্সিটাকে ফিরিয়ে আনতে হবে এবং রাজনৈতিক দল এবং জনগণের মধ্যকার যে দূরত্ব, যার কারণে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই দূরত্বটা অদূর ভবিষ্যতে কমিয়ে আনতে হবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ যেটা বললেন যে গ্রাফিতিতে বা জনগণের যে আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে লেখা ছিল, বা আমরা যারা এটা দেখেছি বা রিপোর্ট করেছি, আপনারা শিক্ষক নেটওয়ার্ক থেকে মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, কিন্তু এত এই 2 বছরের মাথায় এসে যেখানে আমরা বলবো যে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে কেন হতাশা? আপনার কাছে কোথায় কোথায় ব্যত্যয় দেখান? অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ আমাদের 2 তরুণ সহ আলোচক তাসনুভা এবং আলাউদ্দিন ওনাদের আলোচনা শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম। এবং এটা আনন্দের ব্যাপার যে ওদের দুজন দুটো সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু মূল বক্তব্যের জায়গাতে খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ আমরা একটা বক্তব্যেরই এক ধরনের অনুরণন আমরা দেখতে পাচ্ছি এবং সেটা থেকে আমিও আমার যে ব্যাখ্যাটা দাঁড় করাবো সেই জায়গাতেও আমি দেখছি যে আসলে আমাদের মধ্যে এক ধরনের ঐক্যের জায়গা আছে। অর্থাৎ একটা অংশ ওরা বলেই ফেলেছেন যে এই আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায়। প্রথমত ব্যর্থতা আছে, অর্থাৎ হতাশা আছে নিশ্চয়ই,
যে একটা গণ অভ্যুত্থান যখন হয় সেটা অনেক প্রত্যাশার জন্ম দেয়। প্রথমত অভ্যুত্থানের আগে এক ধরনের পরিস্থিতি থাকে, তখন মানুষের কাছে কিছু হতাশা থাকে, ক্ষোভ থাকে, তার প্রেক্ষিতে কতগুলো দাবি দেওয়া থাকে, এবং যখন আন্দোলনটা প্রসারিত হতে থাকে সেই ক্ষোভ এবং সেই দাবি দেওয়াগুলো আরও কিন্তু পল্লবিত হয়। ফলে আমরা যখন একটা 5ই আগস্টের এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যখন আমরা আসলাম, তখন কিন্তু প্রত্যাশাগুলো এই মাঝখানে, অর্থাৎ জুলাই থেকে অগাস্টের মাঝখানে যে সময়টা, সেই সময়টায় কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে। অর্থাৎ যদিও আন্দোলনটা শুরু হয়েছিল একটা কোটা বিষয়কে কেন্দ্র করে, কিন্তু প্রকারান্তরে সেটা কিন্তু আর থাকেনি। থাকার মূল জায়গাটা তৈরি হয়েছিল কিন্তু যে রাষ্ট্র ক্রমশ একটা নির্যাতনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে, অর্থাৎ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং সাধারণ মানুষ, ধরো যাক আপনার যদি একটা ছোট মনে আছে আপনি নিশ্চয়ই, যে মুশতাক বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি একজন কুমির চাষি, নেহায়েত একটা ক্যারিকেচার, একটা কার্টুন করার জন্য তাকে জেলখানায় নিয়ে তাকে অত্যাচার করে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা হয়। ওর সঙ্গে ছিল কিশোর বলে একজন ছড়াকার, তাকেও অলমোস্ট প্রায় মৃতপ্রায় করে তাকে জেলখানা থেকে শেষ পর্যন্ত মুক্তি পায়। মানে এটা খুব সামান্য একটা উদাহরণ, কিন্তু সামান্য না, এটা রাষ্ট্র এবং সাধারণ নাগরিকের মধ্যে যে সম্পর্কের ক্রম অবনতি হচ্ছিল তার একটা বড় প্রমাণ। এবং এই অবনতিতে রাষ্ট্র একটা ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়েছিল, যে নির্যাতন, খুন এগুলো ছিল তার একটা ইনস্ট্রুমেন্ট। ফলে এই আন্দোলনটা, জুলাইটার যে আন্দোলনটা, সেটা ক্রমশ কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনটা ক্রমশ নাগরিকদের এরকম একটা নির্যাতনকারী রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিক্ষোভে রূপান্তরিত হয়। এই যে ট্রান্সফরমেশনটা, সেই ট্রান্সফরমেশনটা যখন আমরা ওই পরিবর্তনটা ঘটানো হলো, ফলে তারপরে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হলো যে রাষ্ট্রের আসলে একটা গুণগত পরিবর্তন দরকার, এবং যেটা আসলেই সংস্কার দরকার। এবং সেই সংস্কারের ব্যাপারে আজকে আমাদের যারা যে পক্ষই যে কথা বলুক না কেন, এটা নিশ্চিত যে এটা আসলে জনমানুষেরই দাবি ছিল যে আমাদের রাষ্ট্রের কতগুলো মৌলিক জায়গার পরিবর্তন করতে হবে, রাষ্ট্রকে ওই টেম করার জন্য, অর্থাৎ রাষ্ট্রকে তার মুখে আমাদের শিকল টানার জন্য, সেজন্য এরকম সাধারণ মানুষের উপরে অত্যাচারী না হয়ে ওঠে। তো তার জন্য নিশ্চিতভাবে এই সংস্কারের কাজগুলো দরকার ছিল। এবং এটা আমি অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা করব, কিন্তু এটা সত্যি যে তারা কিন্তু একটা আলোচনার সূত্রপাত করেছিলেন, সেই সূত্রপাতটা দিয়ে একটা জায়গায় উপসংহার কিন্তু আমরা পৌঁছাতে পেরেছিলাম। ফলে আমাদের একটা ঐকমত্যের জায়গা কিন্তু সমাজের সকল পক্ষের মধ্যে কিন্তু তৈরি হয়েছিল, যেটা পরে উপেক্ষিত হয়েছে। তো এই যে আমরা পরে এটাকে নিয়ে আসতে পারিনি এখনো পর্যন্ত, এই জায়গায় কিন্তু আমি আপনাদের মতন অতটা হতাশ না, এ কারণেই যে আমি মনে করি না যে ঘটনাটা শেষ হয়ে গেছে। অর্থাৎ আজকে অভ্যুত্থান হয়ে কালকেই একেবারে বাংলাদেশটা একটা সোনার দেশে রূপান্তরিত হবে, এই যে প্রত্যাশা, রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে এটা আমি করতে পারি না, আমি এটা বাস্তবসম্মত মনে করি না। আমরা রূপান্তরের মধ্যেই আছি, সেটা আপনার প্রত্যাশা অনুযায়ী যত সময়ের মধ্যে চাচ্ছিলাম, যতটুকু চাচ্ছিলাম, সেটা আমাদের হয়নি। তারপরে সংগ্রামটা, চেষ্টাটা কন্টিনিউ করতে হবে, এবং নিশ্চিতভাবে আমাদের এই রূপান্তরটা হবে। কিন্তু এখন যে হতাশা, সে হতাশার একটা অন্যতম কারণ আপনাকে খেয়াল করা দরকার, যে যারা চালক ছিলেন, যে রাজনৈতিক দলগুলোর তো দায় প্রধানত অবশ্যই অন্তর্বর্তী সরকার, যারা এটাকে এই প্রক্রিয়াটাকে নেতৃত্ব দেওয়ার জায়গা, তারা কতগুলো বড় রকমের ভুল করেছিলেন। এবং এই নেতৃত্বের যে ছাত্র নেতৃত্ব, তাদের একটা প্রচণ্ড রকমের ভুল আছে। আমরা তাদের নৈতিক স্খলন থেকে শুরু করে, তাদের দুর্নীতিতে আক্রান্ত হওয়া থেকে শুরু করে, তাদের ভুল রাজনৈতিক পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে, এরকম কতগুলো বড় দাগের জায়গা আছে, যার ফলে যাদেরকে সামনে দেখে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল, রাস্তায় নেমেছিল, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই মানুষগুলো খুব দ্রুত হতাশ হয়েছে, সরে গেছে। ফলে তাদের যে এজেন্সি, তাদের যে কর্তাসত্তা, তাদের যে সাংগঠনিক বা গাঠনিক যে ক্ষমতা, সেইটা আসলে আর এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে প্রবেশের সুযোগ পায়নি। ওই ছাত্র নেতৃত্ব যদি তারা যদি তাদের জায়গাটাতে থাকতো, যে কমিটমেন্টটা তারা আন্দোলনের সময় দেখিয়েছিল, সেই কমিটমেন্টটাকে যদি তারা রাখতে পারতেন, তাহলে এই মানুষগুলো তাদের যে প্রাণশক্তি,
তাদের যে শক্তি, সেই শক্তিটা আসলে এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে প্রবেশের সুযোগটা আরও ভালোভাবে পেত। অফকোর্স, কারণ রাজনৈতিক দলগুলোর কাছে তো আমাদের প্রত্যাশা নেই, তাদের সাথে জনগণের সম্পর্কের একটা ন্যূনতম জায়গাটা হচ্ছে 5 বছর মেয়াদী নির্বাচন, এর বাইরে তো তাদের কোনো সম্পর্ক ছিল না। ফলে তারা তো জনগণের উপর নির্ভর করেনি, তাদের পেশি, তাদের নেটওয়ার্ক, তাদের অস্ত্র, তাদের অর্থ, এইগুলোর উপর ভিত্তি করে তারা আবার সংগঠিত হয়েছে। কিন্তু সাধারণ নাগরিক তারা কিন্তু ওই দলগুলোর উপর প্রত্যাশাটা করে নাই, করেছিল ছাত্র নেতৃত্বের প্রতি, কিন্তু সেখানে তারা হতাশ হয়েছে। ফলে এই জায়গাটাতে আমাদের ব্রিজিংটা হয় নাই এবং সাধারণ মানুষ ছিটকে পড়েছে, প্রত্যাশাটা মেটেনি। ডাক্তার তাসনুভা জাবিন, আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করছিলাম, সংস্কার খুব বেশি এগোই নাই, আমরা হয়তো সময় আরও আছে, আপনার সবাই এগুলো নিয়ে আলোচনা করে হয়তো সংস্কার দিকে যাব, সংস্কার আলটিমেটলি হতে হবে। কিন্তু আমি এখন যে প্রসঙ্গটা আনতে চাচ্ছি সেটা হলো যে এই যে জুলাই আন্দোলনে এত মানুষ প্রাণ দিল, এত মানুষ আহত হলো, এদের যে বেদনা, এই যে জুলাই এখন শুরু হলো, এই যে সম্মেলন হলো, সেখানেও কিন্তু বিএনপি প্রোগ্রামে কিন্তু অনেকেই এসে তাদের হতাশার কথা বলেছে, তাদেরকে এখন খোঁজ নেওয়া হচ্ছে না। আমরা আজকে একটা স্টোরি চালিয়েছি, এক 2 সন্তানের মা, তার হাজব্যান্ড নিহত হয়েছে, তারা কিন্তু সরাসরি বলছে যে কেউ খোঁজ নেয় না। এনসিপি নেতা যাদের ডাকে আমার হাজব্যান্ড গিয়েছিল, তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি খেয়ে আছি না খেয়ে আছি, এটা তো হওয়ার কথা ছিল না। এদেরকেও যদি আমরা পুনর্বাসন না করতে পারি, মূল্যায়ন করতে না পারি, তাহলে এই এত তাড়াতাড়ি কেন আমরা এদেরকে ভুলে যাচ্ছি? তার আগে আমি একটু বলি যে স্যার যেটা বললেন যে ওভারনাইট যে আসলে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ স্বর্গের হয়ে যাবে, এটা না। আমি সবসময় বলি যে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল, ঠিক তারপরে কিন্তু একই বাংলাদেশ আছে, স্বৈরশাসকের পতন হয়েছে। এবং ওই গত 2 বছরে যে বেয়ার মিনিমামটা হওয়ার কথা ছিল, আমাদের হতাশার জায়গাটা কিন্তু ওইখানে। আমরাও অপটিমিস্টিক, কিন্তু যতটুকু হওয়ার কথা ছিল ওটাই নানা কারণে এটা বন্ধ হয়ে গেছে। এবং জুলাইয়ের শহীদদের কথা যদি বলি, আমি এটা কিন্তু একমত যে আপনারা হয়তো যাদেরকে নিয়ে রিপোর্ট করছেন বা যারা ক্যামেরার সামনে আসছে তাদের কথা আমরা জানি, কিন্তু অনেকেই আছে যারা আমাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ আছে। তাদের মধ্যে তো মানে এই জুলাই আসার আগে থেকেই আমরা, গত বছর থেকেই আমরা এক ধরনের হতাশা, বিশেষ করে পুনর্বাসনের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ যে অন্ধ হয়ে বাসায় বসে আছে, যে পঙ্গু হয়ে বাসায় বসে আছে, সো ধীরে ধীরে কিন্তু তাদের এই হতাশাটা এবং কি করবে একটা পরিবার আটকে গেছে, এই হতাশাটা কিন্তু অনেক বড় বেশি। সো এনসিপির নেতারাদেরকে খোঁজ নেওয়া যায় না, এটা তো আলাউদ্দিন আছেন, উনি উত্তর দিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা স্পেসিফিক গোষ্ঠীর কাছে দায় করা। আমি এর আগেও একটা টক শোতে দেখেছি যে আমাকে বিএনপির প্রতিনিধি যে ছিলেন উনি বলছেন যে আপনারাও তো 5 আগস্টে অভ্যুদয়ন সরকার গঠন করেছিলেন, আপনারা পারেন নাই কেন? তো উনিও তো ছিল, মানে আমি মনে করি যে সেও তো শরিক এই গণ অভ্যুত্থানে, সে কেন এটাকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে? আমি স্যারের সাথে একমত যে ছাত্রদের কাছে, তরুণদের কাছে প্রত্যাশা বেশি, তারা নতুন ছিল, তাদের নেতৃত্বের প্রতি প্রত্যাশাটা অনেক বেশি, এবং এখনও আমি সেটার উপর আমি আস্থা রাখি, কারণ এখানে অনেক ধরনের নেতৃত্ব আছে। আমরা যে আশার কথা যখন বলি, আমরা যে এখনো নিরাশ হই নাই, সো ওই জায়গাটাতেও কিন্তু আমি এখনো ভরসা রাখি তরুণদের নেতৃত্ব সেটা ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এই যে এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে, বিশেষ করে যারা বেঁচে আছেন আহত অবস্থায়, তাদের দায়িত্ব কিন্তু আসলে আমাদের সবার। তাদের দায়িত্ব কিন্তু তরুণদের শুধু একার না। হ্যাঁ, তরুণদের থেকে হয়তো প্রত্যাশাটা বেশি, কিন্তু তরুণ এটা মনে রাখতে হবে যে জুলাইয়ের আগে আমরা কেউ কিন্তু কখনো এই রাষ্ট্রযন্ত্রের অংশীদার ছিলাম না। আমরা কখনো জানতাম না এইটা কিভাবে পরিচালিত হয়। এটা সবসময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরাই ছিল ঘুরে ফিরে। আমরা এখানে আমাদের এই পুরো বর্গটা আমরা নতুন এখানে ইন্ট্রোডিউস হয়েছি। সো এখানে যেটা রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, দেশ মানে আপনি দেখেন, আপনি পুরো কনসেন্ট্রেশন আপনার হাসিনার পতন বা এই আন্দোলন সফল করার পরে 5 আগস্ট সকালে হঠাৎ এটা সফল হয়ে গেল। এরপর কি করবে আপনি বোঝেন যে মানে ছোট একটা জায়গা থেকে বিশাল সমুদ্রে হঠাৎ করে ফেলে দেওয়ার মতো। সো এই যে অভিজ্ঞতার অভাব, এবং এখানের হাসিনা চলে গেলেও যে
পুরনো ট্রেডিশনাল যে ব্যুরোক্রেসির যে ইকোসিস্টেম এবং আমাদের জুলাই ফাউন্ডেশনকে মানে সফলভাবে চালাতে না পারার একটা বিষয়, এবং এই যাদের যেসব জুলাইয়ের পরিবার গেজেটভুক্ত হয়েছেন তারা তো বিভিন্ন ক্যাটাগরিতে, আমি যতটুকু জানি বিভিন্ন ক্যাটাগরিতে একটা সরকারি ভাতা পান, কিন্তু তাদের কিছু ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, সেটার অগ্রগতি কতটুকু? দেখেন, এই আলোচনাগুলো হচ্ছে এখন জুলাই আসছে দেখে, এই 5 আগস্টের পরে এই বছরই আবার এই আলোচনাগুলো হারিয়ে যাবে, আবার সামনের বছর এই আলোচনাগুলো আমরা সামনে আনবো। কিন্তু এটা তো সরকারের দায়িত্ব। আমি সব সময় বলি সরকারটা কিন্তু বিশেষ একটা পরিস্থিতির পর ক্ষমতায় এসেছে। বিএনপি কিন্তু 5 বছর পর পর ভোট হয়ে যে একটা নির্বাচন স্বাভাবিক প্রক্রিয়ায় এসেছে না, বিএনপির কিন্তু এই দফা এবং সামনেও এটা ভুলে গেলে চলবে না। বিএনপি রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে। সো এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, এই জুলাইয়ের প্রত্যেকটা স্টেককে সাথে নিয়ে এদের দায়িত্ব নেওয়া এবং এদের পুনর্বাসনটা নিশ্চিত করা, সবাই কিন্তু ভাতার থেকেও পুনর্বাসনের কথা বলছে, এটার দায়িত্ব কিন্তু নিতে হবে। বরং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, যে ছেলেরা তো দুর্নীতিতে ব্যস্ত হয়ে গেছে, এদের খবর রাখে না, রাইট, এটাকে এইভাবে যদি ব্যবহার করা হয়, হয়তো আপনি রাজনীতিক তর্কে বিতর্কে একটু আগায় যাবেন, কিন্তু আপনি যেটা মানে মানুষের জন্য যে মানবিক যে আপনার হওয়ার কথা, যার কল্যাণে আজকে আপনি ক্ষমতায়, সেটার প্রতি কিন্তু অবিচার হয়। আমরা গতকাল দেখেছি যে প্রধানমন্ত্রী জুলাই সম্মেলনে যেটা বলেছেন যে জুলাই শহীদ আহতদের মূল্যায়ন পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, সেটা আমরা মনে করি যে তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন এবং আমরা সেটা আগামী দিনে নজর রাখবো। আমি এখন যেটা আলাউদ্দিন মোহাম্মদ, আপনার এনসিপি নেতা, আপনাদের কাছেও প্রত্যাশা ছিল আপনারা সরকার যা করার তো করছে, কিন্তু আপনাদের দিক থেকে রাজনৈতিক দল হিসেবে বা জুলাই যে আন্দোলন যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যেহেতু আপনাদের ডাকেরা আহত নিহত হয়েছিল, আপনাদের দিক থেকে কোনো উদ্যোগ আছে? প্রথমত আমাদের দিক থেকে শুরু থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা যখন নাগরিক কমিটি করি তখন আমরা মূলত ঢাকার প্রতিটি আপনার অলিগলিতে, ইভেন আমার সাবেক সহকর্মী তাজনুভা জাবিনও ছিলেন, আমরা কিন্তু শহীদ পরিবারদের খুঁজে বেরিয়েছি। আমরা যারা আহত ছিলেন বাসায় তাদেরকে খুঁজে বেরিয়েছি এবং তাদেরকে আমরা এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। যাদেরকে আমরা দেখেছি, যাদের তথ্যটা সরকারি আপনার ওয়েবসাইটে নেই, আপনার সেখানে আমরা সহযোগিতা করেছি। এবং আমাদের একটা সেল আছে জুলাই গণ অভ্যুত্থান আপনার আহত পুনর্বাসন সেল। মূল জায়গাটা হলো রাজনৈতিক দলের দায়িত্ব কিন্তু চ্যারিটি না, রাজনৈতিক দলের দায়িত্ব হলো অ্যাডভোকেসি করা। আমরা আসলে সরকারের কাছে নিয়ে যেতে পারি, সরকারের কাছে দাবি জানাতে পারি, সেই কাজটা করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুরু থেকেই আমরা দেখেছি আমাদের কাছে যে দাবিগুলো আসে হলো যে আমরা নিজেরাই পূরণ করতে পারি কিনা। এবং এটা আপনার বাংলাদেশের শুধুমাত্র আমরা না, যখনই আপনার জনগণের কাছ থেকে দাবি আসে, জনগণ যখন কোনো কিছু চায়, তখন প্রতিষ্ঠানের যে স্বকীয়তা, এই জিনিসটা কিন্তু বেশিরভাগ মানুষের রিড করতে পারে না, বুঝতে পারে না, তার ইমিডিয়েট সলিউশন চায়। কিন্তু ইমিডিয়েট সলিউশন তো আসলে দেওয়া সম্ভব না। আরেকটা বিষয় হলো যে এখানে আপনি জাতিসংঘের হিসাব মতে প্রায় 1400 এখানে শহীদ পরিবার আছে, কিন্তু গ্যাজেটেড শহীদ পরিবার 800-রও কম। বাকি যে শহীদ পরিবার আছে, আপনার যারা পঙ্গু আছেন, আহত আছেন, তাদের দায়িত্ব নেওয়া কি সত্যিকার অর্থেই আপনার কয়েক ডজন রাজনৈতিক নেতা যারা আসলে সংগঠনও ওই অর্থে বোঝে না, যারা সংগঠন করার জন্য জাস্ট মাঠে নেমেছে, তাদের পক্ষে সম্ভব? এটা একটু ডিফিকাল্ট। কিন্তু আমরা মনে হয় আমরা এই ব্যাপারে খুব আন্তরিক। তবে এই সুযোগে আমি শুধুমাত্র আমার শ্রদ্ধেয় শিক্ষক মারুফ স্যারের একটা পয়েন্ট আমি একটু টাচ করতে চাই। স্যার যেটা বলেছেন যে গণঅভ্যুত্থানের নেতাদের বেশিরভাগই, বিশেষ করে তরুণ নেতাদের, তাদের কার্যক্রম এবং তারা আসলে জনগণের আস্থা হারিয়েছে, যেই কারণে তাদের ডাকে জনগণ মাঠে নামলেও পরবর্তীতে সংস্কারের আপনার আলোচনায় তারা ঢুকতে পারেনি ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি ঠিক উল্টোভাবে এটাকে পাঠ করি। সংস্কারে যাবত যতটুকু আলোচনা হয়েছে, বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের যদি আমরা ডিবেটগুলো দেখি, ডিবেটগুলোতে কিন্তু এই তরুণদের, বিশেষ করে সেই সময় আপনার এনসিপি ইতিমধ্যে গঠিত হয়েছিল, এনসিপি এবং এনসিপি নেতৃত্বে আরও ছোট ছোট রাজনৈতিক দলের কাছে কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সামহাও আপনার আটকে গিয়েছিল। আমরা দেখি সংস্কার আলোচনাটা একটা জায়গায় গিয়ে যখনই বিএনপির কাছে এবং বিএনপির সমমনা দলগুলোর কাছে আটকে যায়, তখন কিন্তু তরুণরা সেখান থেকে একটা সমাধান বের করার জন্য সুস্পষ্ট চাপ প্রয়োগ করেছিল। আরেকটা বিষয়, আপনার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ছিলেন 23 জন, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা। এর মধ্যে আপনার 3 জন ছিলেন আপনার ছাত্র উপদেষ্টা, যারা ছাত্রদের পক্ষ থেকে গিয়েছিলেন। আপনার শতাংশের হিসেবে তারা 7%-এর মতো।
আপনি ধরেন, এবং যদি আমাদের সামনে যেই স্যার বসে আছেন, তিনি যেই শিক্ষক নেটওয়ার্ক থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ পদে আপনার উপদেষ্টা ছিলেন, সিভিল সোসাইটি থেকে ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ছিলেন। ধরেন আমরা যদি একটা হোলিস্টিক্যালি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কার উদ্যোগের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করি, তাহলে কি এটা শুধুমাত্র তরুণ জনগোষ্ঠী অথবা যে তরুণ ছাত্রনেতা তারা আস্থা হারিয়েছে অথবা তাদের লেজিটিমেসি সামহাও কমিয়ে গিয়েছে, সেই জন্য সংস্কার বাস্তবায়ন হতে পারে না, অথবা সংস্কারের যে উদ্যোগটা ভেস্তে গিয়েছে সেই সলিউশন আসতে, সেই আপনার উপসংহার আসতে পারি? আমরা কিন্তু সেটাতে আসতে পারি না। আরেকটা বিষয়, এখানে যারা সংস্কার চায় নাই, হ্যাঁ, যারা এখন পর্যন্ত সংস্কারের দাবিটাকে উপেক্ষা করে যাচ্ছে, তাদেরই কিন্তু একটা প্রকল্প ছিল শুরু থেকেই এই ছাত্রনেতাদেরকে বন্যার টাকা মেরে দেওয়া থেকে শুরু করে, পরবর্তীতে জুলাই ফাউন্ডেশন অর্থ আত্মসাৎ থেকে শুরু করে যত ধরনের আপনার ব্লেম দেওয়া যায় তারা কিন্তু দিয়ে এসেছে। এবং দিয়ে আসার একটা বড় আপনার কারণ ছিল যে এই তরুণ নেতারা যাতে জনগণের কাছে আস্থাভাজন না থাকতে পারে, জনগণের কাছ থেকে কিভাবে তাদের দূরে সরানো যায় তার সকল চেষ্টা এখানে করা হয়েছে। যে উপদেষ্টাদের নামে কোনো দুর্নীতি ছিল না, তাদেরকে আপনার সান্ডা বলে আপনার রাজনৈতিক দলের পক্ষ থেকে আখ্যায়িত করা হয়েছে, কাউকে কাউকে আপনার ব্যাংক বলে আখ্যায়িত করা হয়েছে, আপনার এইভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছে। যেই সময় আসলে সত্যিকার অর্থে যদি কারো কাছে কোনো প্রমাণ থাকতো, কারো কাছে তথ্য থাকতো, তারা দিতে পারতো, এখনো দিতে পারে। কিন্তু সেটা না করে আমরা যেটা দেখেছি, রাজনৈতিক দলগুলো ক্রমাগত যারা সংস্কার চায় না, মব সৃষ্টি করে অভ্যুত্থানের নেতাদেরকে বিভিন্নভাবে ভিলিফাই করেছে। ইভেন একজনের ব্যাপারে কিছুই পায় নাই, তখন তার আপনার বডি শেমিংটা একটা বড় উপলক্ষ হয়ে গিয়েছে। সে এত মোটা হলো কিভাবে? এটা কারণ কি? মোটা হয়েছে কারণ সে নিশ্চয়ই এখন আরামায়েশে আছে। দেখেন, এই জায়গা থেকে যখন আপনার সংস্কারের দাবিকে বারবার মার্জিনালাইজ করা হচ্ছিল, আমরা কিন্তু সিভিল সোসাইটি থেকে কিংবা সচেতন সমাজ থেকে কিন্তু আমরা কথা বলি নাই, আমরা বরং এগুলোকে হতে দিয়েছি। এবং যে রাজনৈতিক দল আজকে আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে, তাদেরকে তারা যখন আপনার গণভোটের রায়কে অবজ্ঞা করলেন, উপেক্ষা করলেন, তখন আমরা যখন ছাত্রনেতাদের কথা বলি, তাদের লেজিটিমেসির কথা বলি, তারা যে আপনার যে ভোটের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের আপনার ভোটের মাধ্যমে তারা এখানে সংসদে এসেছেন, আমরা কিন্তু তাদের লেজিটিমেসির প্রশ্ন তুলি না যে আপনাকে দুইটা কাজের জন্য এখানে পাঠানো হয়েছে, আপনি কেন একটা কাজ নিয়ে পড়ে আছেন, আপনি কেন রাষ্ট্র সংস্কারের কাজটাকে সেকেন্ডারি, অথবা আপনি সেকেন্ডারি এটাকে আপনার টেবিল থেকে বের করে দিলেন, সে আলাপটা কিন্তু নাই এখানে। সো এই যে একটা দ্বিচারিতা আমাদের মধ্যে রয়ে গিয়েছে, আমি মনে করি আমাদের সংস্কার, আমি স্যারের সাথে একমত, অবশ্যই সংস্কার হবে। যেই দেশের তরুণ জনগণ রক্ত দিয়েছে, যারা এখন ভোটার না, তারা আগামী দিন বাংলাদেশে শাসন করবে। আগামী ২০-৩০ বছর যেই বাংলাদেশের বিভিন্ন সেক্টরের লিডাররা আজকের স্কুলে আছে, সেই তরুণরাই কিন্তু এখানে রক্ত দিয়েছে, সেই তরুণরাই কিন্তু এখানে রাস্তা দাঁড়িয়েছিল। তো তাদের হাতে সেই বাংলাদেশে অবশ্যই সংস্কার হবে। কিন্তু আজকে এই আশু সংস্কার না হওয়ার দায় শুধুমাত্র রাজনৈতিক দল না, এখন সবাইকে নিতে হবে। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যে বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা দেখেছি বারবার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয়করণের বিষয়ে কথা হচ্ছিল, আজকে আমরা 12 ফেব্রুয়ারির পর দেখি যে একেবারে কিন্তু নগ্ন দলীয়করণ হয়েছে। এমন দলীয়করণ যেটা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ইভেন সচেতন মহল থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনার যেটা আপনার 1 দশক লেগেছিল, আমাদের এখানে এই নির্বাচনের পরে কিন্তু 1 দশক লাগে নাই, কয়েক মাসের মধ্যে হয়ে গিয়েছে। তো এইটার বিপক্ষে অথবা এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার, এই সময় আমরা কথাটা বলতে পারছি না, কিন্তু আমাদেরকে এই বলাটা বলতে হবে। এই বলাটা অপ্রিয় হলো এই সরকারের কাছে বলেন অথবা এখন যে ক্ষমতা আছে তাদের কাছে যদি আমি অপ্রিয় হই, মার্জিনালাইজ হই, তাহলে বলে যেতে হবে। তাহলে আমার মনে হয় সংস্কারের যে দাবি, সে দাবিটা অবশ্যই সংস্কারের দাবি উচ্চকিত রাখতে হবে, এটা কোনো সন্দেহ নাই। অধ্যাপক ডক্টর কাজী বানারুল ইসলাম, যেটা আমি শুরু করেছিলাম দ্বিতীয় প্রশ্নটা, সেটা হলো এই জুলাই আহত নিহতদের যে পুনর্বাসন বা মূল্যায়ন এবং তাদের যে কষ্ট, এটা আমরা কেন ভুলে যাচ্ছি বা সরকার কি যথেষ্ট করছে? জি, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর আসতে চাই। তার আগে আমাদের প্রিয় আলাউদ্দিনের একটা তথ্য বিভ্রাট আছে, সেটা একটু আমি দূর করতে চাই। যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের কেউ ছিলেন না। উনি যাকে রেফার করছেন, আমার ধারণা, যদি আমি ভুল না করি, অধ্যাপক আসিফ নজরুল, মানে একমাত্র অধ্যাপক যেহেতু প্রথমত ছিলেন, পরে আরেকজন অধ্যাপক যুক্ত হয়েছিলেন, যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক আসিফ নজরুল আমাদের শিক্ষক নেটওয়ার্কের কোনো সদস্য বা উনি আমাদের কোনো কর্মসূচিতে আরও বাইরের মানুষের মতন
আরও অনেক শিক্ষকের মতো যেগুলো ওপেন কর্মসূচি ছিল সেখানে কোথাও কোথাও অংশ নিয়েছেন, কিন্তু তিনি আমাদের সাথে ওইভাবে না কোনোভাবেই আসলে যুক্ত ছিলেন না। কিন্তু জুলাই যেহেতু আমাদেরকে এমন একটা ক্ষেত্র তৈরি করেছিল যে যেখানে আমাদের যেসব পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আমরা দূরে সরিয়ে রেখে আমরা অনেক মানুষ, অনেক পরিচয়, অনেক বয়স, অনেক পেশার মানুষ এক জায়গায় হয়েছিলাম, উনিও হয়েছিলেন। শিক্ষক নেটওয়ার্ক ওই ভূমিকাটা পালন করেছিল যে তারা আসলে সবার জন্য একটা খোলা আহ্বান করছে এবং সেখানে অনেক মানুষের মতন তিনিও এসেছিলেন, এটুকুই তার সাথে সম্পর্ক। ফলে আসলে এই যে অন্তর্বর্তী সরকারের যে শাসন, তার কোনো দায় কিংবা সংযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নেবে না বা ছিলও না। আমরা যদি আপনার জায়গাটাতে ফেরত যাই, যে আসলে প্রথম কথা হচ্ছে যে সংস্কার দরকার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই সংস্কারের যে কমিটমেন্ট সাধারণ মানুষ দিয়েছে, জুলাই আন্দোলন থেকে এসেছিল, সেই আন্দোলনের সেই কমিটমেন্ট এবং সেই প্রতিশ্রুতির প্রতি যে সরকার এখন ক্ষমতায় এসেছে, এই জাতীয়তাবাদী দলের যে সরকার, তারা এখন পর্যন্ত ন্যূনতম শ্রদ্ধা পোষণ দেখাননি। অর্থাৎ তারা এখানে এক ধরনের বিশ্বাসঘাতকতা করছেন বলে প্রতীয়মান হতে যাচ্ছে। যদি এরা কন্টিনিউ করেন তাহলে তাই প্রমাণ হবে যে আসলে এই সরকার সংস্কারের প্রতি, সংস্কারের প্রতিশ্রুতির প্রতি তারা এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন। আমি চাই না যে সেটা প্রমাণিত হোক, বাট সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। তৃতীয়ত, যদি যারা এই জুলাই আন্দোলনে যারা মূল ত্যাগটা স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকারের মধ্যে অবশ্যই যারা শহীদ হয়েছেন তাদের সবারকে আমরা শ্রদ্ধা জানাই। তাদের পরিবারের অনেক তরুণ, অর্থাৎ যাদের সামনে একটা দীর্ঘ কর্মজীবন ছিল, সেই মানুষগুলো কিন্তু পরিবারগুলো হারিয়েছে। প্রচুর মানুষ, যেটা তাসনুবা বললেন, আমাদের সাথেও প্রায় 150 মানুষের যোগাযোগ আছে এখনও, যারা বিভিন্ন জায়গাতে ঢাকার বাইরে বিভিন্নভাবে বিভিন্ন মাত্রার আহত হয়ে আছেন। এই মানুষগুলোকে আসলে এটা কোনো রাজনৈতিক দল বা কোনো একটা চ্যারিটি অর্গানাইজেশন এদেরকে দেখভাল করতে পারবেন না। আসলে সেই দায়িত্বটা পালন করা সম্ভব না, এটা রাষ্ট্রকেই আসতে হবে। এবং রাষ্ট্রের যারা এখন পরিচালনা করছেন, অর্থাৎ এই সরকার, তাদেরকেই প্রধানত দায়িত্বটা নিতে হবে এবং সেই দায়িত্ব এখনও যথাযথভাবে পালিত হচ্ছে না। এটা স্বীকার করতে হবে যে আসলে রাষ্ট্র সেই দায়িত্ব পালনে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন। আমরা চাই সেই জায়গাটাতে আসার, কিন্তু আরেকটা জায়গায় দেখা দরকার যে যারা নিহত হয়েছেন তাদের আমরা স্মরণ করছি, বা আহত হয়েছেন তাদের ত্যাগেরও কোনো পরিমাপযোগ্য ত্যাগ না। কিন্তু আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি না, যে জায়গাটাও আসলে এই অন্তর্বর্তী সরকারের পরের সময়কালে আহত হয়েছে বাংলাদেশের, সেই জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের জনপরিসরে নারীর অধিকারের যে জায়গাটা, সেটা প্রচণ্ড রকমভাবে অন্তর্বর্তী সরকারের সময়ে আহত হয়েছে। অর্থাৎ আমাদের যে ন্যূনতম স্বাধীনতাটুকু ছিল, জনপরিসরে ভিন্ন মত, ভিন্ন পরিচয়, ভিন্ন সংস্কৃতির যে প্রকাশের যে বহুত্ববাদিতার ন্যূনতম জায়গাটুকু ছিল, সেই জায়গাটা মারাত্মক রকমভাবে আক্রান্ত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের এই সময়কালটাতে, এবং যেটা এখনো পর্যন্ত কম বেশি মাত্রায় আছে। অর্থাৎ জুলাই ছিল অন্যতম রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জায়গা, তার যে নিবর্তনকারীর ভূমিকা সেটাকে নিয়ন্ত্রণ করার দাবি, অর্থাৎ পরিবেশটাকে মুক্ত করার আকাঙ্ক্ষা, একটা বহুত্ববাদী, মানবিক, ন্যায়ভিত্তিক এবং সাম্যের সমাজ তৈরি করা। সেই সমাজটা কিন্তু তৈরির যে প্রচেষ্টার প্রথম উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু ব্যাহত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো তোষণ লাভ করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছে, সেই রাজনৈতিক দল যারা আবার আমাদের দেশে একটা অন্ধকার সময় নিয়ে আসতে চায়, সব কিছুকে আটকে রাখতে চায়, মানুষের মুক্ত পরিবেশ, মুক্ত প্রকাশ, সেটাকে আটকে রাখতে চায়, সেই রকম একটা রাজনৈতিক শক্তি যারা আসলে মহান মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছিল ৭১-এ, সেই শক্তিটা আবার মাথাচাড়া দিয়েছে। ফলে আজকে আমার যেমন মানুষ পা হারিয়েছে, বাংলাদেশ হারিয়েছে তার পরিবেশের জায়গাটা, আমার মুক্ত প্রকাশের, বহুত্ববাদিতার জায়গা, বহু সংস্কৃতির জায়গাটা, সেটাও মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে কিন্তু গত ১.৫ বছরে। এবং এর ফলে যেটা হয়েছে যে সাধারণ মানুষ তারা যখন দেখলো যে আমরা কি জায়গা পাচ্ছি, কি জায়গা চাচ্ছিলাম আর কি জায়গা পাচ্ছি, এই প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাতে এসে দেখলো যে তাই তো এই স্পেস তো আমার না, আমি তো এখানে থাকতে পারছি না। আমি গান গাই, আমাকে আক্রমণ করা হচ্ছে। আমি একটা ব্যান্ড মিউজিক করব, আমার মেয়েরা ফুটবল খেলতে যাবে, আমাকে আক্রমণ করা হচ্ছে। তাহলে এই বাংলাদেশ তো আমার বাংলাদেশ না।
ফলে সে ইমিডিয়েটলি একটা দূরত্ব বোধ করেছে। আর এই দূরত্বটা আসলে এই যে সংস্কার না হওয়ার যে জায়গাটা, সেটাকে আরো শক্তিশালী করেছে। যে আমরা অন্য একটা প্রসঙ্গে আসি, ডাক্তার তাসনুভা জামিন, সেটা হলো আপনি এই যে জুলাই যে অনুষ্ঠান হলো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগের দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিচার করা হবে। এখন সম্ভবত তদন্ত চলছে, আর আওয়ামী লীগের তো এখন কার্যক্রম নিষিদ্ধ আছে। তো এখন যে রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণহত্যার কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের বিচার তো আমরা সবাই চেয়ে এসেছি। এখন আপনি আপনার সংগঠন অল্টারনেটিভসের অবস্থান কি এই আওয়ামী লীগের বিষয়ে? না, তার আগে বিচারের কথা তো আসলে এটা কোনো সংগঠনের জন্য আলাদা কিছু না, কিন্তু মানে জুলাইয়ের এই গণহত্যাকারীদের বিচার, এটা তো দলমত নির্বিশেষে আমাদের সবার চাওয়া, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু দল হিসেবে, মানে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করাটাই কিন্তু ওনার বক্তব্যে নতুন করে এসেছে। আমরা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় 5টা মামলার রায় পেয়েছি। গতকাল ওনার বক্তব্য অনুযায়ী প্রায় 70টার উপরে মামলার তদন্ত শেষের দিকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে এই দল হিসেবে আওয়ামী লীগের বিচারটা কিভাবে হবে? এটার সন্ত্রাস বিরোধী আইন আছে, আরেকটা যে অপরাধ ট্রাইব্যুনালে যেটা আছে। এখানে আমার মেইন কনসার্নের জায়গা দুটা আসলে। একটা হচ্ছে এই বিচারটার মানে তদন্ত সংস্থা কিন্তু রিপোর্টটা জমা দিবে চিফ প্রসিকিউশন বরাবর। এই তদন্ত সংস্থায় আসলে কারা আছে? পুলিশ আছে, বিভিন্ন বাহিনীর লোকজন আছে। তো আমরা কি পুলিশ সংস্কারটা করতে পেরেছি? আমরা কি এদের উপর আস্থা রাখতে পারি যে জুলাইয়ের সবচেয়ে বেশি মানুষ আহত এবং শহীদ হয়েছে পুলিশের গুলিতে, সে পুলিশকে কোনো ধরনের সংস্কার না করে আমরা কি পুলিশের কাছ থেকে নিরপেক্ষ তদন্ত আশা করতে পারি কিনা? কারণ এখানে তো ওই যে 17 বছর ধরে যেভাবে আওয়ামীকরণ হয়েছে, সেটা কি ওভারনাইট আন্ডু হবে কিনা, সেটার জন্য এখানে কিন্তু একটার সাথে রিলেট করা। যে তদন্ত সংস্থা আওয়ামী লীগ দল হিসেবে অপরাধী, এটার তদন্ত করে রিপোর্ট দিবে চিফ প্রসিকিউশন, তারপর চিফ প্রসিকিউশন ট্রাইব্যুনালে মামলা ফরওয়ার্ড করবে, সেটা তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা যেটা হচ্ছে যে আমরা ট্রুথ এবং ট্রুথ কমিশনের কথা আমরা সবাই বলেছি। এখানে কিন্তু অনেক আওয়ামী লীগ আছে যারা আওয়ামী লীগ সমর্থন করত অনেক আগে থেকে। আগের যে আওয়ামী লীগ ছিল, হাসিনা এসে তো আওয়ামী লীগকে ধরেন একেবারে সেই শেখ মুজিব থেকে সবাইকে সে একদম বিশ্রীভাবে পচায় ফেলছে, কিন্তু তার আগের যে একটা আওয়ামী লীগের একটা যে শুদ্ধ ধরেন একটা সমর্থক গোষ্ঠী ছিল, পরবর্তী জেনারেশনেও সেটা ছিল, যারা আবার জুলাই আন্দোলনকে সমর্থন করে এবং জুলাই আন্দোলন হওয়াটাকে সঠিক মনে করে। আমরা এই ধরনের মানুষগুলাকে কি আলাদা করার কোনো ব্যবস্থা নিয়েছি কিনা, কোনো সরকারি উদ্যোগ নিয়েছি কিনা? সো এভাবে ঢালাওভাবে কিন্তু আসলে বক্তব্য দিলে খুব মনে হয় যে না, সরকার তো আমাদের আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিবে না, বিএনপি তো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিবে না। এখন এভাবে জোর মানে আপনি প্রক্রিয়াগতভাবে না গিয়ে, আপনি যদি মুখের কথায় বা আমি খুব গরম গরম ভাষণ দিয়ে আমি যদি বলি যে এরা রাজনীতিতে আসতে পারবে না, সেটা কিন্তু ওই জিনিসটাকে, ওই যে ময়লাটাকে ম্যাটের নিচে ঢোকায়, যে একটা ঝড়ো হাওয়ায় কিন্তু ময়লাটা আবার বের হয়ে আসবে। সো এখানে কিন্তু কিভাবে কোন আইনে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হবে, এবং আমরা ট্রুথ কমিশনের কথা এখনো কেন এটাকে অগ্রাধিকার দিয়ে আমরা এটা আলোচনা করছি না, আমরা বিভিন্ন পক্ষের মধ্যে ডায়লগ শুরু করছি না, এবং সরকার কেন এটার উদ্যোগ নিচ্ছে না। আরেকটা যেটা যে এই সরকার এই সংস্কারগুলো যে না হলো, এটার আমরা তখন ছোট ছিলাম, কিন্তু আমরা 90-এর পরে 3 জোটের রূপরেখার যে ব্যাহাত হয়েছে, যে বাস্তবায়ন হয় নাই, সেম রিপিটেশন, মানে একই জিনিস কিন্তু পুনরাবৃত্তি হলো। সো আমি কিন্তু আসলে খুবই কম আশাবাদী যে এই সরকার এটা থেকে করবে, এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু আমি এই বিচারের উপরও খুব একটা আস্থা রাখতে পারছি না যে তারা এই তদন্ত সংস্থা দিয়ে এটা হবে। জি, অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। যেটা ওই একই প্রশ্ন, মানে রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে মানে আওয়ামী লীগের মানে বা বিচার করা বা নিষিদ্ধ করা, এই যে একটা উদ্যোগের কথা আমরা শুনলাম, এটা কি আপনাদের একই রকম দাবি? আমাদের শুরু থেকে দাবি ছিল যে আপনার যদি দলকে আমরা প্রমাণ করতে পারি যে দলগতভাবেই এই খুনটা হয়েছে, গণহত্যা হয়েছে, তাহলে দলকে কেন নিষিদ্ধ নয়,
হ্যাঁ, দল তো আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না যে আপনি নিষিদ্ধ করতে পারবেন। দল তো মানুষের তৈরি করে। আবার আওয়ামী লীগের যে সমর্থকদের কথা আজকে বলা হচ্ছে, এই সমর্থকরা যদি গণহত্যা না আটকাতে পারে, সমর্থকরা যদি দলের লুণ্ঠন না আটকাতে পারে, দলের ফেসিবাদী হয়ে ওঠা না আটকাতে পারে, তারা কেন সেই দলে আটকে থাকবে? এটা কি তাহলে? রাজনৈতিক দল হবে গণতান্ত্রিক সমাজে খুব ফ্লুইড, যে আপনি আদর্শগতভাবে একমত হয়েছেন, একজোট হয়েছেন, যে যখন আপনার দল খুনি হয়ে গিয়েছে তখন আপনি বের হয়ে আসবেন, নতুন দল করবেন, নতুন সংগঠন করবেন। তো আমার কাছে মনে হয় না যে একটা রাজনৈতিক দল, যেমন আমাদের দক্ষিণ এশিয়া এটা একটু বেশি প্রচলিত, যে ঐতিহাসিকভাবে ঐতিহ্যগত দল। আসলে রাজনৈতিক দল গণতান্ত্রিক সংস্কৃতিতে ঐতিহাসিক ঐতিহ্যগতভাবে দল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে বিদ্যমান বাস্তবতায় জনগণের এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে গণতান্ত্রিক যে আপনার যেই আকাঙ্ক্ষা আছে মানুষের, সেটা ধারণ করে রাজনীতি করছে কিনা। এখন আপনার অনেক বড় বড় রাজনৈতিক দল পৃথিবীর সব দেশে আপনার বিলুপ্ত হয়ে গিয়েছে, যতদিন জনগণের সাথে আপনার জনগণ আকাঙ্ক্ষা ধারণ করতে পারে নাই। তো আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা মনে করি যে, আমি তাজনুভের সাথে একটা জায়গায় একমত যে অবশ্যই বিচারে স্পষ্টতা থাকতে হবে, হ্যাঁ, কিন্তু একই সাথে এটা আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান যে আপনার একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে, সেটেলমেন্ট তৈরি হয়েছে, এটাতে আসলে আওয়ামী লীগের অংশগ্রহণ নেই। এবং আমরা 2 বছরে দেখেছি আওয়ামী লীগের অংশগ্রহণের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তাদের কাছ থেকে আপনার যে বার্তা আসা দরকার ছিল, সে ধরনের কোনো আপনার আশাব্যঞ্জক কিছু এখন দেখা যাচ্ছে না। এবং অদূর ভবিষ্যতেও আমার মনে হয় না দেখা যাবে। যদি দেখা যায় তখন আসলে তখনকার সময় মূল্যায়িত হবে। কিন্তু এখনকার বাস্তবতায় আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষাটা আপনি ধারণ করে বিএনপির মাধ্যমে কতটুকু পারবে, এটা আসলে জনগণের দায় না। জনগণ বিএনপিকে সুযোগ দিয়েছে। যদি মনে হয় বিএনপি আকাঙ্ক্ষা থেকে দূরে চলে যায়, তাহলে জনগণ তার পথ বেছে নেবে। কিন্তু এটা যেভাবে বাইনারি করা হচ্ছে, বিএনপি না পারলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, এটা একেবারে ভুল বাইনারি এবং এটা কোনোভাবে হওয়া উচিত না। আপনি যেই শক্তিকে আপনার উৎখাত করেছেন এখান থেকে, আপনি নতুন শক্তির জন্ম দিবেন, নিজেরাই শক্তি হয়ে দাঁড়াবেন, যেটা আমার সহযোদ্ধা বলছেন যে বিকল্প আমরাই বিকল্প। কিন্তু আপনি আবার সেই খুনি শক্তিকে ফিরিয়ে আনবেন, কারণ আপনি পারছেন না। তাহলে জনগণের এজেন্সিকে, কর্তাসত্তাকে যে এমনভাবে আপনার ধূলিসাৎ করা হবে যে বাংলাদেশের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আর গণতান্ত্রিক সংগ্রামের জন্য, সংস্কারের জন্য, তাদের প্রতিষ্ঠানগুলো উন্নত রাষ্ট্রের মতো করে তৈরি করার জন্য আর আপনার রাস্তায় দাঁড়াবে না, অথবা তাদের মতো করে আপনার গাঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। তো আমি এই জায়গায় মনে করি যে আওয়ামী লীগের যে অপরাধ এখানে সংঘটিত হয়েছে এবং অপরাধের পর তার যে অনুশোচনাহীন দিনগুলো এবং তারা যে আবার নতুন করে এসে এখানে খুনের রাজত্ব তৈরি করার জন্য অব্যাহত হুমকি, এই সব কিছু বিবেচনায় আপনার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য, সার্বভৌমত্বের জন্য আমাদেরকে লাস্ট এটা মনে রাখতেই হবে যে আওয়ামী লীগ যখনই আসার কথা বলে তখনই তার সাথে আপনার ভারতের এখানে একটা সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে আমরা যেভাবে ডিল করছি সেই হিসাব না, হিসাবটা আওয়ামী লীগ মনে করে ভারত তাকে এখানে কোনো না কোনোভাবে আপনার ফিরিয়ে আনবে। তো সেই জায়গায় যদি আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে কোনো না কোনোভাবে, তাহলে ভারতের সাথে তার সম্পর্ক কী হবে? এটাও বাংলাদেশের জনগণের কাছে একটা বড় প্রশ্ন। তো সেই প্রশ্নের সমাধান না করে আওয়ামী লীগ শুধু আসবে, এটা করে আসলে আমরা আমাদের দেশকে ভেস্তে দিতে পারি না। জি, কাজী মারিফুল ইসলাম, বিএনপি এখন যেটা নতুন করে সামনে আনলো সেটা হলো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বা সেটার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়ার কথা উনি বললেন, তো এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক, নাকি আসলে এটা বিএনপি করবে, বা কতগুলো আইনি যে পদক্ষেপের কথা ডাক্তার তাসনুভা বললেন, যেটা করলে তো একটা প্রক্রিয়া, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, যারা করবে তারা সঠিক লোক কিনা, সেই প্রশ্নগুলো তো থেকে যায়। জি, আমার এত বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রথমত রাজনৈতিক দলের নেতাদেরকে বিশ্বাস করা যায় না, দ্বিতীয়ত যারা শীর্ষ নেতৃত্ব তাদের কথা আরও বিশ্বাস করা যায় না, আর যারা সরকারি দলের নেতৃত্ব তাদের কথা কোনোভাবে বিশ্বাস করা যায় না। তো এই যে বক্তব্য উনি দিয়েছেন, এটা আমি একদমই নেহায়েত এক ধরনের রাজনৈতিক বক্তব্য হিসেবে নিচ্ছি। এটার খুব ভিত্তি আছে বলে মনে হয় না। এ কারণেই মনে হয় না যে আওয়ামী লীগকে যদি আমরা বিচার করি, কিভাবে বিচার করব? সংগঠন হিসেবে বিচার করার কোনো আইনগত কাঠামো এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী না। যদি আওয়ামী লীগকে আমরা বিবেচনা করি যে মানে আইন তো সবার জন্য সমান হবে, তাহলে যদি আমাদের এমন আইন হয় যে গণহত্যাকে সমর্থনকারী এরকম সংগঠনদের বিচার করতে হবে, তাহলে তার আগে বিচার করতে হবে আমার জামাত ইসলামীকে। তারা পরিষ্কারভাবে তাদের সাংগঠনিক সম্পৃক্ততা ছিল
এই দেশে 1971-এ যে তারা গণহত্যার সাথে যুক্ত, আমাদের পরিষ্কার এভিডেন্স আছে, তাহলে তাদেরও বিচার করতে হবে এবং তারপরে বিচার করতে হবে যদি আওয়ামী লীগে থাকে। ফলে আমি ওই আইনগত জায়গাতে আমার মনে হয় যে এটা খুব বেশি সংগঠন হিসেবে তাকে বিচার করার যে প্রশ্নটি তুলেছেন সেটা খুব বেশি আগাবে। কিন্তু এটা স্পষ্ট যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই 24-এর গণঅভ্যুত্থানে একেবারেই সংজ্ঞায়িত যে ফৌজদারি অপরাধ, অর্থাৎ খুন, সন্ত্রাস এবং সন্ত্রাসের উৎসাহ, যোগানদাতা ইত্যাদি বিবিধ যে অপরাধগুলো আছে সেই অপরাধের সাথে যুক্ত আছে, তাদেরকে আমার আইনের আওতায় আনতে হবে। এটা একেবারে এটা নিয়ে কোনো দ্বিধা থাকার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একটা রাজনীতি করা, রাজনৈতিক বিশ্বাস রাখা তো কারোর কোনো অপরাধ না। বাংলাদেশের সংবিধান সবাইকে সেই অধিকারটা দিয়েছে। তা কেউ যদি আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে তাহলে সেটা তার জন্য অপরাধ হতে পারে না। ফলে তার জন্য কোনো বিচারের আওতায় নিয়ে আসার কোনো সুযোগ নেই, এখনো পর্যন্ত কোনো সুযোগ নেই এবং এটা করা যেতে পারে না। ফলে আমার এমন কোনো বাংলাদেশকে যদি আমরা চাই, যেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন, মানে তাকে আমি বলছি যে পলিটিক্যাল রেটরিকে এটা আছে যে বিভাজন করে আসলে আমরা দেশ আগাতে পারবো না, আমাদের একটা রিকনসিলিয়েশনের জায়গা দরকার, যেটা তাসনুবা বলেছেন। ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনিশিয়েটিভ। আমরা বারবার করে সেই 5ই আগস্ট থেকে বলছি যে আমাদের একটা রিকনসিলিয়েশনের জায়গা লাগবে, যেখানে আসলে যারা অপরাধী তাদের জন্য অপরাধের জন্য বিচার হবে, কিন্তু বাকি মানুষগুলোর মধ্যে যে বিভাজনটা আছে সেটা কোথায় আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি, একটা নেগোশিয়েট করতে পারি। তার জন্য আওয়ামী লীগের মূল যে মানুষগুলো, যে সংগঠন হিসেবে তাকে অবশ্যই অনুশোচনা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে তাদের যে অপরাধগুলো আছে, তাদের যে ভুলগুলো আছে, এবং তারপরে তারা যদি আমাদের দেশের রাজনীতিতে আসতে পারে এবং জনগণ যদি তাদেরকে কখনো গ্রহণ করে তাহলে দেখা যাবে। কিন্তু মানে বিচারের ভয় দেখিয়ে বা বিচার করে বা বিচারিক প্রক্রিয়াতে এইরকম একটা বড় জনগোষ্ঠীকে আপনি খুব বেশি বাইরে রাখতে পারবেন সেটা আমার কাছে মনে হয় না। যে অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর তাসনুবা জাবিন, আপনাকে অনেক ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ। দেখলেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এই বিষয় নিয়ে আলোচনা করলাম। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কোনো বিকল্প নেই। এটার জন্য যা যা করা দরকার, যত সংস্কার, যেভাবে যে সংস্কারগুলোর কথা আলোচনায় হয়েছে, এটা বলা আছে, সেটা আমাদের করতেই হবে। এবং জনগণ ভোটের মাধ্যমে বিএনপি সরকারের উপর যে আস্থা রেখেছে, বিএনপির সামনে যে অভূতপূর্ব সুযোগ এসেছে, সেইটা যে হাতছাড়া করবে বিএনপি, এটা আমার মনে হয় আস্থা রাখতে চাই। আগামী দিনে কি হয় সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন।